নমস্কার, আমি সেবা আচার্য। সকল শ্রোতা ও অনুরাগী বন্ধুদের জন্য আজ মাহেশ্বরী প্রোডাকশনসের পক্ষ থেকে নিয়ে এসেছি লেখক শ্রী শঙ্কর চক্রবর্তী মহাশয়ের লেখা এক ভৌতিক কাহিনী, নিশি রাতের তাঁত বোনা। সমাজে বিভিন্ন পেশার মানুষ বসবাস করেন। তাদের প্রত্যেকেরই কাজের ধরন এবং সময় ভিন্ন ভিন্ন। এদের মধ্যে এক শ্রেণী হলেন তাঁতি, যারা কিনা তাঁত চালিয়ে মনুষ্য সমাজের প্রয়োজনীয় বস্ত্র, বিছানা চাদর, গামছা ইত্যাদি বুনে থাকেন। কিন্তু সেই তাঁত বোনা শব্দ যদি নিঝুম নিশুতি জনমানবহীন গ্রামে হঠাৎ করে শোনা যায়, তখন সেটা কতটা ভয়াবহতা তৈরি করে সেটা জানতে হলে লেখকের এই গল্পটি মনোযোগ দিয়ে শুনতেই হবে। শুরু হতে চলেছে আজকের নিবেদন, নিশিরাতের তাঁত বোনা। সাল, বাতাসে আধুনিকতার ছোঁয়া লেগে পড়েছে। যান্ত্রিক সভ্যতা মনুষ্য সভ্যতার অনেকটাই নিজের কবলে নিয়ে এসেছে। নতুন প্রযুক্তির কলকারখানা বহু মানুষের জীবিকা স্বীকার করে চলেছে। যারা পরিবর্তনের সাথে নিজেকে মিলিয়ে নিতে পেরেছে তারা কোনো মতে রয়ে গেছে, যারা পারেনি তারা সময়ের পাতায় হারিয়ে গিয়েছে। কলকাতা শহর থেকে অনেকটা দূরে নিশি গ্রামে ঘুরতে এসেছে দুই বন্ধু, কৌস্তব ও কৌশিক, বাংলা অনার্সের দুই মেধাবী ছাত্র। কৌস্তব পৈতৃক সম্পত্তি থেকে বার্ষিক আয় নিতে এসেছে নিজের প্রিয় বন্ধুকে নিয়ে। কাজের সাথে একটু ঘোরাও হয়ে যাবে। একঘেয়ে রোজ ওই শহরে জটিল জীবনযাপনে তারা এক পশলা রোদ্দুরের মতো একটু বিশ্রাম চায়। বৃহৎ পৈতৃক ভিটে কৌস্তবের এ গ্রামে। প্রতিবার মামা আসত নিতে, তবে এবারে তার শরীর ভালো না থাকায় সে এসেছে। আসার আগে মামা তাকে বলে দিয়েছে দেরি না করতে। জায়গাটা খুব একটা ভালো নয়। এখানে তাদের পৈতৃক ভিটে ছাড়া আর কোনো গৃহস্থ বাড়ি নেই। কেন সে জানে না। এখানে তাকে আসতে দেওয়া হচ্ছিল না, কিন্তু বলা ভালো জোর করেই কোনো মতে সে এখানে এসেছে। টাকা পয়সা বুঝে নিয়ে তারা যেন রাতের আগেই ট্রেন ধরে, আর বেশি কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। কৌশিক আসতে চাইছিল না, তবে বন্ধুর জোরাজুরিতে সে এসেছে। ট্রেন থেকে নেমে গাড়ি না থাকায় হেঁটে আসতে হয়েছে তাদের, যদিও রাস্তা কৌস্তবের ভালোভাবেই চেনা, বেশি দূরও নয়। কালু মামা, কালু মামা, কি হলো, কোথায় গেলে? আমরা এসে পড়েছি। আরে আরে বাবু সোনা, তুমি চলে এসেছো। বাহ বাহ বাবা, আসো আসো আসো। গোটা বাড়িটাকে নিজের ছেলের মতো করে আগলে রেখে চলেছে কালুপ্রসাদ দত্ত। বাবু সোনা অর্থাৎ কৌস্তবকে সে খুব ভালোবাসে। কালু মামাকে প্রণাম করে সে বলল, কালু মামা, আমার বন্ধু কৌশিক এসেছে, ওর থাকবার ব্যবস্থা হবে তো? বাবু সোনা, তুমি কি যে বলো না। এসো এসো, তোমরা এসো এসো, হ্যাঁ এসো। বিশাল বড় সেকেলে বাড়ি। বিকেলের রোদের চাদর জানলা দিয়ে এসে ঘরটাকে হলদে করে তুলেছে। বিরাট এ জমিদার বাড়িতে কৌস্তব 10 বছর আগে এসেছিল। কেমন জানি একটা লাগে এই বাড়ির প্রতিটা ঘরগুলো। সব থেকে বড় কথা, বিদ্যুতের অবয়ব এখানে আসতে পারেনি এখনো। লম্বা লম্বা মোমবাতির আলো ইতিমধ্যে ঘরগুলোর চার কোণে উজ্জ্বল করে তুলেছে। গ্রামের এদিকে সূর্যাস্ত দ্রুত ঘটে। দুপুরে বিশেষ জাতির ভেড়ার মাংস দিয়ে ভাত, ইলিশ মাছ, মিষ্টি দই ও 3 প্রকারের ক্ষীরের মিষ্টি খেয়ে দুজনে শুয়ে আছে ওপরের ঘরে। কৌস্তবের সেই ছোট বয়সে এসেই এই ঘরটাকে খুব মনে ধরে যায়। বাবা এখানে নিয়ে এসেছিল তখন। বাবার কথা খুব মনে পড়ছে আজ তার। ডাক্তারদের শেষ জবাবটা তার দোকানে যেন হঠাৎ প্রতিধ্বনিত হতে লাগলো। ডান চোখটা হালকা ভিজে এলো।
পাশ ফিরতে যাচ্ছে এমন সময় পায়ে ঠান্ডা ভেজা কি একটা স্পর্শ করার অনুভূতি হচ্ছে তার। মাথায় উঠিয়ে সে দেখে তার ডান পায়ের বুড়ো আঙুলটা চাটছে একটা কালো বেড়াল। আরে বুলটি, তুই এখানে? কত বড় হয়ে গেছিস! কৌস্তবের গলা শুনে কৌশিক উঠে বসল। কালো বেড়াল কৌশিকের মোটেই পছন্দ নয়। ওই, ওটাকে নিয়ে কি করছিস তুই? ওটা মানে কি? সেই 10 বছর আগে আমি ওকে দেখেছিলাম। অনেক ছোট ছিল ও তখন। এখন দেখ। তুই কি করে জানলি যে এটা সেই 10 বছর আগেকার দেখা বিড়ালটাই? কৌস্তব বিড়ালটার পিঠে হাত বুলিয়ে পেছনটা ঘুরিয়ে কৌশিককে দেখালো। এই দেখ, ওর এই কাটা লেজ দেখেই আমি চিনে ফেলেছি। আহা, আরে এমন অনেক লেজ কাটা বিড়াল আছে হয়তো এই জায়গায়, আর তা বলে কি সব কটাই তোর ওই 10 বছর আগেকার দেখা বিড়ালটা? আরে এ তো মহা ঝামেলায় পড়া গেল দেখছি। আর তুই বুঝবি না, যা তো। যাকে ভালোবাসিস তাকে বহু বছর পরে দেখলেও ঠিক চিনে নেওয়া যায়। তুই থাম। কৌস্তব বুলটির পিঠে হাত বুলোচ্ছে। বুলটি ঘাড়ে কাঁধে ওঠার চেষ্টা করছে। এবার ঠিক মানুষের মতন যেন সেটা ঘুরে তাকালো কৌশিকের দিকে। বেড়ালের চোখ মানুষের মতো লাগছে কেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি, বুলটির দুই চোখের কোটরে বসে আছে মানুষের দু চোখ। এ কি রূপে সম্ভব? বেড়ালের চোখ এত কালো বড় কি করে? কৌশিকের শরীর পাষাণের মতো ঠান্ডা হয়ে পড়েছে। তার দিকে তাকিয়ে ঠিক এবার মানুষের মতো মুখের ধার বসিয়ে দিল কৌস্তবের বাঁ কাঁধে সেটা। কৌস্তব চিল্লিয়ে উঠল। বুলটি, এটা কি করলি? উফ! কৌস্তব বিড়ালটাকে নামিয়ে পাশে রেখে ঘাড়ে কাটা জায়গাটায় আঙুল দিয়ে বোলাতে লাগলো। অনেকটাই কেটে গেছে। তার থেকে ভয়ঙ্কর দৃশ্য দেখল কৌশিক ঠিক তাদের পাশে। বিড়ালটা কৌস্তবের কাটা স্থান থেকে নিজের নখে লাগা রক্তটা চাটছে। বিড়ালরা এত হিংস্র হয় নাকি? তার মন যেন তাকে বারবার একটাই কথা বলে যাচ্ছে যে বুলটি কোনো বিড়াল নয়। ওটাকে ধরে দরজার দিকে ছুঁড়ে মারল কৌশিক। ছিটকে সেটা বাড়ি খেল দরজার কোণে। কাতর একটা আর্তনাদ বার করতে লাগলো সেটা। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগের পাশবিক চামড়া ছিঁড়ে সেটা এখন একটা সাধারণ বিড়াল হয়ে পড়েছে। কৌশিকের হৃদস্পন্দন আর অশান্ত ঘোড়ার খুরের মধ্যে এখন কোনো তফাৎ নেই। কৌস্তব ছুটে সেটাকে কোলে তুলে নিজের বন্ধুর দিকে ঘুরে বলল, কি পশুরে তুই, হ্যাঁ? ঘটে কি কোনো বুদ্ধি নেই? এমন একটা নিরীহ বিড়ালকে কেউ ওভাবে ছোড়ে? ছি 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 ছি! ইস! দেখ তো মাথাটা কিরকম লেগেছে, হ্যাঁ? তুই যে এমন সেটা আমি আগে জানতাম না। মানছি তোর কালো বিড়াল পছন্দ নয়, তাই বলে তুই বুলটিকে ওইভাবে ছুঁড়ে মারবি? কৌশিক এর আগে কোনোদিন নিজের প্রিয় বন্ধুকে এতটা রেগে যেতে দেখেনি। উঠে গিয়ে তার কাছে যেতে যেতে সে বলল, দেখ কৌস্তব, আমি ওটাকে ছুঁড়ে মেরেছি কারণ তোর কাঁধে ও এমন করে আঁচড় দিয়েছে যে কি বলবো। তাতে কি হয়েছে? সে কারণে তুই অমন করবি? আরে ও কি বোঝে অত কিছু? ও এ বাড়ির পোষা, ও আঁচড় দিলে কিছু হবে না। ইঞ্জেকশন দেওয়া আছে। কৌশিক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কৌস্তব হাতের তীব্র ইশারায় ওকে বারণ করে সিঁড়ি দিয়ে সোজা নিচে নেমে গেল। বন্ধুর মনে একটু বেশি আঘাত দিয়ে ফেলেছে। ধীর পায়ে বিছানার কাছে যেতে তার দৃষ্টি ও চলার শক্তি পাষাণের মতন নিষ্প্রাণ হয়ে পড়ল। এটা কি দেখছে সে? বিছানায় ঠিক যেখানে বুলটি চলাফেরা করছিল সেখানে কাদা পায়ের ছাপ অনেক কটা। সেগুলো যে বুলটির পায়ের ছাপ সেটা বুঝতে কারোর বিলম্ব হবার কথা নয়। আশ্চর্য হলো সেই ছাপগুলোতে বিড়ালের পায়ের ছাপের বদলে ঠিক যেন খুব ছোট লিলিফুট জাতীয় মানুষের পায়ের ছাপ। এটা কিভাবে হতে পারে? বিড়ালের পায়ের ছাপ তো এমন হয় না। মেঝেতে একই অমন অনেক কটা পায়ের ছাপ ঠিক দরজা থেকে ঘরের মধ্যে এসে ঢুকেছে। এবার ভয়টা যেন তার শির দাঁড়ায় একটা মোচড় দিল।
এখানে তার কোনো কিছুই ঠিক ঠেকছে না। ঘর ছেড়ে সে নিচে এলো দ্রুত। রাত্রের খাবার খেয়ে ওপরে এসে কৌশিক নিজের ব্যবহারের জন্য অনেকবার ক্ষমা চাইতে লাগলো। কৌস্তব নিজের বন্ধুর ওপর রাগ করেনি, তার ভয় এখন এ বাড়ির অপ্রাকৃতিক পরিবেশ নিয়ে। সন্ধেবেলা কিছুক্ষণ আগে সে দেখেছে দূরে গ্রামের ঈশান কোণ বরাবর কটা ছোট ছোট অগ্নিশিখা জ্বলছে, যেখানে ওই কালু মামা বলেছিল গ্রামে দূর দূর অবধি এ বাড়ি ছাড়া আর কোনো বাসস্থান নেই। তাহলে ওগুলো কি? বিড়ালটা তার বন্ধুর সামনে মিনি সাজলেও কৌশিককে একা পেয়ে অনেকবার এক আতঙ্কদায়ক দৃষ্টিতে লক্ষ্য করেছে। সে লক্ষ্য করেছে ওটার দাঁতগুলো স্বাভাবিকের থেকে অনেকটাই বড়, ধারালো। সব থেকে বুলটির চোখ দুটো যে বিড়ালের নয়, এটা সে হলফ করে বলতে পারে। ভাই, আমাকে আমাকে ক্ষমা করে দিস ভাই, প্লিজ। আসলে তখন তোকে একটু শক্ত করে কথা বলে ফেলেছি। কিছু মনে করিস না রে। হ্যাঁ, কি রে, কি ভাবছিস? কি রে? বন্ধুর অনেকবার ডাকাতে সে ঘুরে তাকালো তার দিকে। সন্ধে হয়ে আসতে ঘরে ঘরে অনেক কটা মোমবাতি লাগিয়ে দিয়েছে কালু মামা। এত বড় বাড়ি, তার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সত্যি খুব কষ্টকর। মোমবাতির হলদে আলো কোনো মতে দূরে ঠেলছে আশেপাশের অন্ধকার মেঘ। দুজনের ঘরে যদিও এখন অন্ধকার অনেকটা এসে ঢুকেছে। আরে না না, আমি কিছু মনে করিনি। ও তো বন্ধুদের মধ্যে হয়েই থাকে মাঝে মধ্যে। কিন্তু কি কিন্তু? আমার না এই পুরোনো বাড়িটা ঠিক ভালো ঠেকছে না রে। ভালো হয় যদি আমরা কালই চলে যাই। এখানকার সব কিছুই কেমন জানি একটা। হস পাগল, এই ওরকম মনে হচ্ছে তো। তুই তো আগে কোনোদিন গ্রাম্য পরিবেশে দিন কাটাসনি, তাই ওরকম মনে হচ্ছে। আরে সেটা না, গ্রাম বলেই বলছি। তুই একটু ভালো করে খেয়াল কর, আশেপাশে কোনো পাখি জন্তুর আওয়াজ নেই। বাড়িটাও কেমন একটা নিষ্প্রাণ। প্রাণের স্পন্দন যে এই পাষাণভূমি কোনোদিন অনুভব করেছে এটা আমার মনে হয় না। যতই গ্রামের ভিতরের দিক হোক, তা বলে একটাও লোক যাতায়াত করবে না? হ্যাঁ, এটা এটা কিভাবে বিশ্বাস করব বলতো? আর তার থেকেও বড় কথা, আমরা দুপুরে এত রকমের খাবার যে খেলাম, এসব শুধু ওই বৃদ্ধ লোকটার পক্ষে তৈরি করা সম্ভব? খাবারের সরঞ্জামই বা আসছে কি করে, আর আসছে কোথা থেকে? কথাগুলো তো ভুল বলেনি। কৌস্তব যে এসব ভাবেনি এমনটা নয়, তার ভেতরের এসব প্রশ্ন হানা বাঁধতে আরম্ভ করে দিল। তুই আর একটা জিনিস ভালো করে ভেবে দেখ। কথাটা শেষ করতে পারল না কৌশিক। সে যেন মোহগ্রস্ত হয়ে তাকিয়ে আছে কৌস্তবের কাঁধ বেয়ে পেছনে ঘরের দরজার দিকে। কৌস্তবের মনে এক অজানা আতঙ্ক ডানা মেলতে থাকে। সে আস্তে আস্তে কাঁধ ঘুরিয়ে পেছনে ঘুরে দেখে ঠিক দরজার এপাশে সুঠাম হয়ে দাঁড়িয়ে কালু মামা। অনেকটা অন্ধকারেও তার মুখ ফ্যাকাশে লাগছে। মোমবাতির আলো তার দিকে পুরোপুরি পৌঁছতে পারছে না। দুজনে কিছু বলতে যাওয়ার আগেই সে বলে উঠল, বাবুরা, রাত হয়ে এসেছে অনেক। এবার তোমরা শুয়ে পড়ো। গ্রামে কেউ বেশি দেরি করে না শুতে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই গ্রামে কেউ শুতে দেরি করে না মানেটা কি? কে আছে এই গ্রামে আর? আপনি তো বলেছিলেন যে এখানে আমরা ছাড়া আর কেউ থাকে না। তাহলে? কৌশিককে কৌস্তব আঙুলের চাপ দিয়ে চুপ করতে বলল। এই হলো তোমাদের শহুরে মানুষের ভ্রম। তোমরা ভাবো তোমাদের নিজেদের ছাড়া আর কেউ থাকে না, যাদেরকে তোমরা নিজেদের বলে ধরতে পারো। যাই হোক বাবুরা, তোমরা শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে।
এবার মোমবাতির ক্ষীণ আলোর ছোঁয়ায় বৃদ্ধের মুখের হাসিটা যেন স্বাভাবিক ঠেকছে না। এর আগে কালু মামার কথা কাছের একজনের মতো ঠেকছিল, কিন্তু এখন তা যেন হাড় থেকে মজ্জা ছিঁড়ে নিতে থাকছে এবং তার জায়গায় ঢুকছে যেন বরফের জল। সিঁড়ি দিয়ে নামবার আগে একবার থেমে সে আবার বলল, আর একটা কথা বাবুরা, বলছি দরজা বন্ধ করে শোবে। আর যদি মাঝরাতে কেউ করা না রে, তোমরা কিন্তু ভুলেও দরজা খোলো না। না, খোলবার কথাও ভেবো না। যাও যাও যাও, শুয়ে পড়ো শুয়ে পড়ো। দুজনে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে সে নিচে নেমে গিয়েছে। দরজা আটকে কয়েকটা মোমবাতি নিভিয়ে ঘরের আলো কমিয়ে দিল কৌস্তব। কৌশিক হাঁটু জড়ো করে বসে আছে বিছানার ওপর। কৌশিক চাইলেও তার বন্ধু তাকে বারণ করতে থাকে নিচে যেতে। রাতের অন্ধকার এখানে মুহূর্তে মুহূর্তে যেন জেগে উঠছে। আমি আগেই বলেছিলাম এই বাড়িতে কোনো কিছু ঠিক নেই। ভাই যা বলছি শোন, কাল সকাল হলেই আমরা চলে যাব। এত রাতে তো আর ট্রেনও পাবো না এই গ্রামে। আমার মন ভীষণ অশুভ ইঙ্গিত দেখাচ্ছে রে ভাই। কৌশিক ভাঙা গলায় কথাটা শেষ করলো কোনো মতে। ওই বৃদ্ধের গলার পরিবর্তন দুজনের মনে আশঙ্কার মেঘ নিয়ে এসেছে। যা বলেছিস, আমারও এখানে সব কেমন লাগছে। কৌস্তবের কথা শেষ হওয়া মাত্রই একটা মানুষের বিকট আর্তনাদ যেন শূন্যে ছড়িয়ে যেতে লাগলো। তারপর আরেকটা, এমন করে অনেক কটা। সেই চিৎকার যেন রাত্রের নিস্তব্ধতাকে নাড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে বাতাসের প্রলেপ। কৌস্তব কাঁপা কাঁপা হাতে খোলা দুটো জানলা বন্ধ করে দিল। তার দুহাত আর দু চোখ যেন কাঁপছে। এই এটা কিসের আওয়াজ ছিল? ওটা কাদের চিৎকার ছিল বলতো? এই কৌস্তব, কি হচ্ছে এগুলো? তোকে আমি আগে অনেক অনেক আগে বলেছিলাম যে এখানে কোনো কিচ্ছু ঠিক নেই। কৌস্তব, কৌস্তব। আতঙ্ক কৌশিককে উন্মাদ করে দিচ্ছে। তার হাত পা ভীষণ কাঁপছে। দুজনে বিছানা ছেড়ে মেঝেতে নেমে এলো। অনেকক্ষণ নিস্তব্ধতার পর কয়েক ক্ষীণ বাঁশের ঠোকাঠুকির শব্দ জোট হয়ে খুব দূর থেকে আসতে লাগলো। দক্ষিণ জানলাটা একটু ফাঁক করতে সে শব্দের দল যেন ঘরে ডাকাতের দলের মতো ঢুকে পড়ল। এই বন্ধ কর বন্ধ কর। কৌস্তবের কথায় বিদ্যুতের গতিতে কৌশিক জানলাটা বন্ধ করে দিল। দুজনের আতঙ্কিত চোখ দুজনের দিকে তাকিয়ে এখন। ভয় তাদের মুখ দিয়ে কোনো স্বর বেরিয়ে আসছে না। সে বাঁশের ঠোকাঠুকির শব্দকে যেন রোধ করা যাচ্ছে না এই ঘরে আসার থেকে। এই এই এত জোরে ওগুলো কিসের শব্দ আসছে রে? হ্যাঁ, কৌশিক দেখল কৌস্তবের চোখে এখন আতঙ্কের বিরাট অবয়ব। মনে মনে হচ্ছে যেন দূর থেকে অনেকের কয়েকটা বাঁশ জাতীয় কিছু দিয়ে শব্দ করছে। হ্যাঁ। কৌশিকের উত্তর কৌস্তবকে শান্ত করতে পারল না। ও বন্ধ দক্ষিণ জানলার কাছে গিয়ে চোখ বন্ধ করে কিছু অনুধাবন করার চেষ্টা করল। কৌশিক খুব ধীর পায়ে ওর কাছে গেল। এতক্ষণে ওর সারা শরীর ঘেমে গিয়েছে। মোমবাতি অনেক কটাই প্রায় শেষ হয়ে এসেছে। এই এই বলছি, কালু মামাকে ডেকে আনি। চ চ। কালু মামা নিচে নেই। বললো না সে বিকেলে যে আজ গ্রামের বাইরে সে যাবে রাত্রে আমাদের খাবার দিয়ে। আর সে যদি থাকতো তো এত চিৎকারে ওপরে কি সে আসতো না? আরে মানে এটা কি এসবের? এই তো এক্ষুনি এসেছিল কালু মামা। তুই কি সব বলছিস বলতো? কৌশিক নিজের বন্ধুর হাত টানতে গিয়ে দেখে সে শক্ত হয়ে দাঁড়িয়ে এখনো শুনে চলেছে কি একটা একইভাবে। এই ভাই,
তুই তুই কি শুনছিস রে? আচ্ছা কৌশিক, তোর মনে আছে খুব ছোটবেলায় নিশি রাতে আমরা তাঁতিদের তাঁত বোনা শুনতে পেতাম? হ্যাঁ, তোর মনে আছে? এই আওয়াজগুলো সেগুলোরই। এত রাতে তাঁতিরা তাঁত বুনছে, কত কষ্ট করে। কৌস্তবের চোখটা এত গভীরে অন্ধকারেও এত উজ্জ্বল কি করে? একটু সরে এলো পেছনে কৌশিক, তার দুপা কাঁপছে। মানেটা কি? আরে মানেটা কি? তাঁতিরা এখন এলো কি করে এখানে? তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? জানিস না রে, তাঁতের আমদানিতে তাঁতের ব্যবসায় কবে থাবা বসিয়েছে সেই সব সিনথেটিকের বড় বড় কারখানাগুলো। আর আর তুই এইসব কি বলছিস? এত রাতে ওসব কিভাবে আসবে বলতো? এই গ্রামে তো কেউ। কৌশিককে কথা শেষ করতে দিল না সে। কৌশিক, তাঁতের আমদানি নাই থাকতে পারে, কিন্তু তা বলে তাঁতিরা কেন থাকবে না? হ্যাঁ, আচ্ছা কৌশিক, তুই বল ওরা যে সিল্ক সিনথেটিকের ভিড় এনে এইসব নিরীহ তাঁতিদের পেটে লাথি মারলো, এটা কি ঠিক? হ্যাঁ, জানিস কত লোক মারা গেছে এর কারণে? হ্যাঁ, ওদের ব্যবসা আর তেমন চলছিল না। তোর কি জানা আছে কৌশিক? কত লোক মারা গেছে? তোর কি জানা আছে কৌশিক? কথা বলা মাত্রই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল সে। কিরে, এই এই কি হলো? হে কৌস্তব, কিরে কৌস্তব অজ্ঞান হয়ে পড়ে আছে। সারা শরীর ওর হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল কি করে? ওর কথা ঠিক, একদম ঠিক। কৌশিক বেশ বুঝতে পারছে ওই ঠোকাঠুকির শব্দ আসলে তাঁত বনেরই, কিন্তু সে বিশ্বাস করতে চায় না সেটা। ভয় সে পাবে না। এমন সময় ঘরের দরজায় পড়ল একটা কড়া। প্রায় অন্ধকার ঘরে সে শব্দ ওই তাঁত বোনার শব্দের সাথে মিশে ঠিক শয়তানের হুঙ্কারের মতন শোনা। আরেকবার এবার একটা ক্ষীণ মহিলা কণ্ঠ ভেসে এলো বন্ধ দরজার ওপাশ থেকে। কৌশিক, দরজা খোল, আমি এসেছি। খোল রে। এ স্বর কৌশিকের খুব চেনা। ওটা তার মায়ের গলা। ভয়টা যেন তার গলা জাপটে ধরে শ্বাস রোধ করে তাকে মারতে চায়। এবার সে তার মায়ের গলা শুনতে পারছে কি করে? তার মা আজ মারা গেছে 5 বছর হলো। এটা তার মায়ের গলা নয়, এটা নির্ঘাত কোনো অশুভ শক্তির। দরজার ওপার থেকে সে অজানা কেউ এখনো তার মায়ের গলায় একই কথা বলে চলেছে। নিজের কান চেপে ধরল সে 2 হাত দিয়ে। সে পারছে না সে আওয়াজ শুনতে। তার হাত চলে যাবেই দরজা খুলতে। সে বৃদ্ধের নিষেধাজ্ঞা বারবার মনে পড়ছে তার। দরজা কোনো মতে যেন না খোলা হয়। কৌস্তবের শরীর এতক্ষণে কেমন বেঁকে গিয়েছে। হাত পা দুটো উঁচু হয়ে বেঁকে গেছে ডান দিকে। মাথাটা একটা কোণ করে বেঁকে আছে, ঠিক যেন আর একটু হলেই সেটা পুরোপুরি উল্টো দিকে ঘুরে যাবে। না না না। আতঙ্কে কৌশিক পিছনে সরে এলো। হাত ঘড়িতে সময়টাও দেখা যাচ্ছে না, এত অন্ধকার। মোমবাতির কাছে আসতে দেখা গেল ঘড়িতে রাত 2টো। হঠাৎ এক ঢেউ নিস্তব্ধতা ঘিরে ধরল ঘরটাকে। দূর থেকে সে তাঁত বোনার আওয়াজ আর দরজার ওপাশ থেকে আসা তার মায়ের স্বর নিশ্চিহ্ন হয়ে পড়েছে। নিচে গিয়ে একবার সে দেখবে ওই বৃদ্ধা আছে কিনা। হয়তো সে গভীর নিদ্রায় মগ্ন, যে কারণে এসব তার অভিজ্ঞতার বাইরে রয়ে গেছে। যদি সে না থাকে তাও তাকে তো যেতেই হবে। ওদিকে কৌস্তব কেমন বিভৎস হয়ে পড়ে আছে। সে এখানে বসে থাকতে পারে না। যাই হোক, তাকে কিছু করতেই হবে। মোমবাতি একটা হাতে নিয়ে সে দরজাটা খুলল ভয় ভয়। অন্ধকারের মেঘ যেন ঘিরে আছে বাইরেটাকে।
খালি পায়ে আস্তে আস্তে সে হাঁটতে লাগলো। মোমবাতির আলো পারছে না অন্ধকারের চাদর ভেদ করে সামনের পথ দেখাতে। সিঁড়ি দিয়ে প্রায় অন্ধের মতো নিচে নেমে এলো সে। অন্ধকার প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে বেড়েই চলেছে। গলা মোম তার হাতের আঙুলগুলোয় ফোসকা ফেলে দিচ্ছে। পায়ে অনেক কিছু ঠিকছে, কিন্তু মোমবাতি নামিয়ে দেখার উপায় নেই। খালি পা বলে সে বুঝতে পারছে নিচের মেঝেটা ভিজে আছে, কিছুতে ঠিক বোঝা যাচ্ছে না। বারংবার তার পায়ে ধাক্কা লাগছে শক্ত কিছুর সাথে। পায়ের সাথে ধাক্কা লাগতেই সেগুলো কেমন একটা শব্দ করে পাশে সরে যাচ্ছে। না, এবার তাকে দেখতেই হবে। প্রতি পদক্ষেপে মেঝেটা আরো ভিজে লাগছে, মনে হচ্ছে যেন সে কোনো শিশির পরা ঘাসে হাঁটছে। এই সন্ধেবেলায় শুকনো পরিষ্কার ছিল এ জায়গা, আর এখন এমন হয়ে পড়ল। এমন সময় একটা পচা গন্ধ ভেসে উঠেছে কৌশিকের চারিপাশে। কোথা থেকে আসছে এ বেদঘুটে গন্ধ? নাক রীতিমতো বন্ধ না করে সামনে হাঁটা দুষ্কর হয়ে পড়ছে। এতক্ষণ লাগছে কেন? আমার যতদূর মনে হয় উপরতলায় সিঁড়ি দিয়ে নেমে কয়েক পা হাঁটলেই সামনের মেন গেটটা এসে পড়তো। কিন্তু কোথায় কি? সামনে সামনে যেন একটা কালো অসীম টানেল অন্ধকারে পরিপূর্ণ। নিজের মনে কথাটা বলে উঠল কৌশিক। ভয়টা যেন শিরায় শিরায় জেগে উঠছে। পিছনে ঘুরতে ভয়টা এবার অবয়ব নিয়ে সামনে দাঁড়ালো। ঠিক সামনের মতন পেছনেও গভীর অন্ধকারের টানেল, যেন সে এক অসীম গুহায় আটক হয়েছে। কোথায় গেল সিঁড়ি? এমন সময় দুপাশের দেওয়ালে একটা একটা করে লাল মশাল জ্বলে উঠল। কিছু মুহূর্তেই কৌশিকের সামনে ও পেছনে সহস্র লাল মশাল জ্বলে জায়গাটা রক্তিম করে তুলেছে। আতঙ্কে পেছনে সরে আসতেই পায়ে আগের মুহূর্তগুলোর মতন ঠেকল শক্ত কি একটা। ভয়ে হাত থেকে মোমবাতি পড়ে গেল তার। সেই ভয়ঙ্কর লাল আলোতে কৌশিক দেখতে পেল নিচে পড়ে আছে অগুন্তি কঙ্কাল ও বিচ্ছিন্ন হাত পা মুন্ডু। এতক্ষণ এসবই তার পায়ে ঠেকছিল। মেঝেটা মোটেই আর পুরনো জমিদারি বাড়ির নেই, সেখানে জেগে উঠেছে রক্তে ভরা শ্যাওলা জমি। এই দৃশ্য যে কোনো স্পন্দনকারী হৃদযন্ত্রকে এক মুহূর্তে মৃত জীবে পরিণত করে দেবে। পেছনে ছুটতে গিয়েও তার পা আটকে যায়। একটা বিড়ালের তীক্ষ্ণ ডাক। এটা কৌশিকের চেনা বুলটি। পেছনে ঘুরতেই দুটি চোখ ঠিক তার থেকে 3 হাত দূরে জ্বলছে। ওই দু চোখের বিড়ালের থেকে মানুষের সাথে সাদৃশ্য বেশি। বেঁকে বেঁকে আসছে সে প্রাণীটা তার দিকে। লাল আলোর আস্তরণ ভেদ করে সেটা প্রায় কাছে চলে এসেছে। এবার সে যা দেখল তা দেখে তার দু চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। সেই কালো প্রাণীটা কোনো এক মায়া বলে যেন লম্বা হয়ে এক কৃষ্ণবর্ণের ছায়ামূর্তিতে পরিণত হয়ে ধীরে ধীরে ওখানে যার মুখ ফুটে উঠল তা দেখে কৌশিকের মাথার সব শিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। সেই বৃদ্ধ কালু মামা। আপনি আপনি এখানে আপনি এখানে কি করে এলেন? আর এমন ভাবে এসব কিসব কি হচ্ছে? আমি কোথায় আমি কোথায় এসে পড়লাম? কথাটা বলতে বলতে পেছনে সরতে গিয়ে কঙ্কালের হাড়ে পা আটকে পড়ে যায় কৌশিক রক্তে ভেজা শ্যাওলা ভূমিতে। কৌশিক বুঝতে পারল ওর হাত পা প্যান্ট গাঢ় কালো রক্তে ভিজে যাচ্ছে। এত রক্ত এলো কি করে এখানে? সে নিজের চোখকে আজ বিশ্বাসই করতে পারছে না। তুমি তোমার বন্ধুকে ওখানে একা ফেলে চলে এলে? বাহ 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 বাহ।
রক্তে ভেজা ক্ষতবিক্ষত দু হাত বাড়িয়ে সে আসতে লাগলো কৌশিকের দিকে। কৌশিক যতবার ওঠার চেষ্টা করছে, রক্তে ভেজা মাটি তাকে নিচে আঁকড়ে ধরছে। শেষে কোন রকমে উঠে সে ছুটতে লাগলো পেছন দিকে। চোখ বন্ধ করে সে শুধু ছুটতে লাগলো, সে শুধু ছুটতে লাগলো। সে কোনো দিকে তাকাবে না। ভয়, আতঙ্ক, বিস্ময়, কষ্ট সব মিশে তার চোখ দিয়ে জল দিয়ে নেমে আসতে লাগলো। পেছনে ওই বৃদ্ধের ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে বলে। হঠাৎ পাশে একটা দরজা দেখতে সেটা খুলে তার মধ্যে ঢুকে গেল। এমন সময় সে খেয়াল করে সেই তাঁত বোনার আওয়াজ তাকে ঘিরে ধরতে থাকে চারপাশ থেকে। নাক মুখ দিয়ে দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস বেরোচ্ছে তার। সে ঘরে ডান কোণে একটা ছোট মোমবাতি জ্বলছে, যা কোনোভাবেই গোটা ঘরটাকে আলোকিত করে তুলতে পারছে না। মোমবাতিটা নিয়ে সে ঘরের ভেতরের উদ্দেশ্যে দেখতেই তার রক্ত জল হয়ে এলো। উঁচু লোহার সব রড থেকে ঝুলছে প্রায় 30টিরও বেশি নিষ্প্রাণ দেহ। শুধু তাদের চোখগুলো যেন জীবন্ত। সেগুলো হিমশীতল দৃষ্টিতে কৌশিকের দিকেই যেন তাকিয়ে আছে। কি বিভৎস তাদের দৃষ্টি! সে স্পষ্ট বুঝতে পারছে তার আতঙ্কিত হৃদস্পন্দন ঘরে এক বিভীষিকার অবয়ব নির্মাণ করে চলেছে। সেই লাশগুলো একটা একটা করে নড়ে উঠল কি? দরজা খোলার অনেক চেষ্টা করতেও সেটা খুলছে না। কৌশিক স্পষ্ট দেখছে লাশগুলোর গলার ফাঁস থেকে কালো রক্তের স্রোত বয়ে চলেছে নিচ অব্দি। এবার গায়ের সব শক্তি দিয়ে সে ধাক্কা মারল দরজায়। মাঝখান থেকে বিকট আওয়াজ করে সেটা ভেঙে গেল। সে ভাঙা দরজা দিয়ে বেরিয়ে আসতে গিয়ে হাতে পায়ে ভীষণভাবে কেটে গেল তার। সামনে পেছনে তাকিয়ে সে সোজা ছুটতে থাকে যেদিক দিয়ে সে এসেছিল। কয়েক সেকেন্ড পরেই তার সামনে পড়ল সেই সিঁড়ি। সেটা দিয়ে সে উঠে এলো তাদের ঘরে। এসে দেখে বিছানায় সেখানে শুয়ে আছে তার বন্ধু কৌস্তব। ঘরে পড়ে থাকা কেবল একটু মাত্র মোমবাতি নিজের সব কিছু দিয়ে ঠেকানোর চেষ্টা করেছে অন্ধকারের হিংস্র কালো হাতকে। কৌস্তবের কাছে সে সরে এলো। সে তাকে যে অবস্থায় দেখে গিয়েছিল সে অবস্থা থেকে উঠে বিছানায় সে শুলো কি করে? জানলা দুটো খুললই বা কে? দূরে অজানা তাঁতিদের তাঁত বোনার শব্দ যেন এবার বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। কৌস্তবের কপাল স্পর্শ করতেই তার চোখ খুলে যায়। এ কি দেখছে সে? দু চোখের জায়গায় হলদে দুই গোলাকার আর লাল ক্ষুদ্র দুই বিন্দু। ভয়ে কৌশিক তার হাত কপাল থেকে সরিয়ে নেয়। কৌস্তবের সারা শরীরে ছড়িয়ে পড়ছে সহস্র কালো কাটা কাটা দাগ। কৌস্তবের সারা শরীরে ছড়িয়ে পড়ছে কালো রক্ত, ঠিক ওই ঝুলন্ত লাশগুলোর মতো। কয়েক মুহূর্তেই কৌস্তবকে এক ভয়ঙ্কর জীবন্ত লাশে পরিণত হতে দেখে সে চিৎকার করে উঠল। না 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 না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না, এ পারে না, হতে পারে না। বিছানা থেকে নেমে এলো এবার সেটা। এই সময় দরজা দিয়ে ঢুকলো আরেকজন, বৃদ্ধ কালু মামা। কৌশিক এক কোণে হাত পা জড়ো করে সরে এলো। তার সর্বাঙ্গ কাঁপছে থরথর করে। দুজনে অনেক কাছে চলে এসেছে এবার। কি বিভৎস তাদের শরীর, বলা ভালো কালো ছায়ামূর্তি। দুজনের চোখ এখন দুটো আগুনের হলদে কোটর। শরীর যেন বহুকালের পচন ধরা লাশ। কৌশিক নিজের বন্ধুর দিকে তাকাতে দেখে তার মুখে সেই চেনা বালি রেখার কোনো অস্তিত্ব নেই। সেখানে লেগে আছে মৃত হৃদস্পন্দনের ছোঁয়া। কেমন আস্তে বেঁকে হাঁটছে তারা। চার চোখে কোনো প্রাণ শক্তি নেই, শুধু হিংস্রতা। এমন সময় মোমবাতির আলো নিভে গেল। অন্ধকার ঘরে শুধু সেই চার হলদে কোটর দৃশ্যমান। কৌশিক বুঝতে পারল তার ওঠার আর কোনো শক্তি নেই নিচে। দাঁত বোনার শব্দ এখনো হয়ে চলেছে।
সেটা যেন স্বয়ং শয়তানের ডাক, যা মানুষের অন্তরাত্মাকে নিমেষে শুকিয়ে দিতে পারে। কৌশিক অনুভব করল তার দুপায়ে অনেক কটা কঙ্কালসার আঙুল মাকড়সার ন্যায় বেয়ে উঠতে আরম্ভ করে দিয়েছে। না, একটা আর্তনাদ করে সে অন্ধকারে পাশের জানলার দিকে তাকালো। কৌশিক ছুটে গেল সেদিকে। সে দক্ষিণ জানলা এখনো খোলা। দোতলা থেকে ঝাঁপ মারলে হয়তো কিছু বাঁচার আলো থাকবে, কিন্তু ওদের হাতে পড়লে ওরা হয়তো ছিঁড়ে খাবে। সেই 4 কোটর আবার তার দিক করে একইভাবে বেঁকে বেঁকে আসছে। মনে হচ্ছে যেন তাদের হাড় বলে কিছু নেই, শুধু মাংসপিণ্ড। অমাবস্যা হওয়াতে অন্ধকার নিজের পৈশাচিক অস্তিত্ব সর্বস্থানে বিস্তার করে রেখেছে। আর কিছু না ভেবে সোজা ঝাঁপ মারল সে জানলা দিয়ে। একটা ঝোপের মধ্যে পড়তে কৌশিক অনুভব করলো যেন তার শরীরের সব হাড় ইতিমধ্যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সারা গায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে। একটা বিকট আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ চিরে। সামনে চোখ পড়তে তার নিজের দৃষ্টি শক্তির ওপর নিজেই বিশ্বাস করতে পারছে না। গভীর অন্ধকারের পরিবেশের জায়গায় উপস্থিত আলোয় ভরা এক গ্রাম। সেখানে লোকের ভিড়ে পরিপূর্ণ, ঠিক যেন সাঁঝবেলার হাট বসেছে। সবার পোশাক ও আদব কায়দা দেখে স্পষ্ট মনে হচ্ছে তা অন্তত 30 থেকে 40 বছর আগেকার। উঠতে সে পারছে না। সে বুঝতে পারল তার বাঁ পায়ের গোড়ালি ভেঙে গেছে, বাঁ দিকের কলার বোন ভেঙে গেছে। প্রচণ্ড ব্যথা হচ্ছে, চিৎকার করার অবশিষ্ট শক্তিও নেই তার কাছে। কোনো মতে উঠে দাঁড়ালো সে। সামনের লোকদের ডাকতেও একবারও তারা তার দিকে ফিরে তাকালো না, ঠিক যেন তারা ভিন্ন জগতের বাসিন্দা অথবা কেবল এক জলছবি। এমন সময় পেছনের বাড়ির মেন গেট থেকে বেরিয়ে এলো 2 কালো ছায়ামূর্তি। ধীরে ধীরে তারা কৌশিকের কাছে আসতে লাগলো, কালু মামা আর কৌস্তব। তাদের সারা শরীরে এত ক্ষতের দাগ যে চিনতে তাদের অসুবিধে হচ্ছে। কাটা জায়গাগুলো দিয়ে পড়ছে চুঁয়ে চুঁয়ে রক্তের ফোঁটা। এক পায়ের উপর ভর করে কৌশিক ভিড়ের মধ্যে ঢুকতেই সেটা যেন জলছবির মতন শূন্যে মিলিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে অগন্তিম মানুষের দল। ঠিক, হ্যাঁ ঠিক, কৌস্তব ও কালু মামার থেকে তাদের শরীরের অবয়বে কোনো ব্যবধান নেই। তারা এগিয়ে আসছে ঠিক একইভাবে যেমনটা কৌশিক নিজে এক পায়ের ওপর ভর করে হাঁটছে। তার পেছনেও একইভাবে তার দিক করে এগিয়ে আসছে ওই দুজন। পায়ের উপর ভর না রাখতে পারায় সে পড়ে গেল। প্রাণপণ চেষ্টা করে সে মাজার উপর ভর দিয়ে পেছনে সরতে লাগলো। তার 2 পায়ে কোনো সার নেই আর। চোখ সামনের বিভীষিকা দেখে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সে আর পারছে না সরতে পেছনে। এতক্ষণে ওই বিকৃত মূর্তিগুলো তাকে ঘিরে ফেলেছে। ছিন্ন ভিন্ন মুখ নিয়ে কৌশিকের দিকে ঝুঁকে কালু মামা বলতে থাকে, সাহেব, আমরা সবাই নিচু জাত, তাই না? তোমরা শহরবাসী নিজেদের আরামে বুঝতে পারোনি যে আমরা কত কষ্টে আছি। তাঁত বুনে সে ব্যবসা করে আমরা আমাদের পরিবার ও দারিদ্রতার হাহাকারের মাঝে একটা সীমারেখা করতে সক্ষম ছিলাম। তোমরা আমাদের থাকতে দিলে না। নতুন প্রযুক্তি দিয়ে সিল্ক, সিনথেটিক ও অন্যান্য কাপড় বিশেষ নিয়ে এলে। আরো কি সব নতুন আধুনিক যান্ত্রিক কলকারখানা, যা আমাদের অন্ন সংগ্রহের কোনো পথই খোলা রাখলো না। ধীরে ধীরে সময়ের পাতায় সব মুছে গেল। আমাদের খেয়াল খোঁজার কেউ রাখলো না। আস্তে আস্তে এক সময় গ্রামবাসী না খেতে পেয়ে অনাহারে দারিদ্রতায় একে একে মৃত্যুবরণ করলো। শুধু থেকে গেল আমাদের হাহাকার, আমাদের অনুভূতি, আমাদের অতৃপ্ত নিঃশ্বাস।
সে স্পষ্ট দেখল ওই জমিদার বাড়ি কোনো কারণে এক বিকট শব্দে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। কৌশিক এবার শুনতে পারছে যে ওই তাঁত বোনার শব্দের সাথে অনেক ক্ষুধার্ত কণ্ঠ চিৎকার করে উঠছে। কৌশিকের মনে হতে লাগলো যেন তার সারা শরীর রক্তশূন্য হয়ে পড়েছে। কি হলো বাবু, শুনতে পাচ্ছো? কালু মামার কণ্ঠে মিশে আছে পাষাণের শীতলতা। ওই হলদে কোটরগুলো হয়তো আর দেরি করবে না একটি মাত্র জীবন্ত প্রাণশক্তির ওপর নিজেদের দাঁত বসাতে। তার চোখে যেন ঝাপসা পর্দা নেমে এসেছে। দাঁত বোনার তীক্ষ্ণ যন্ত্রের ধারালো দাঁত বিশেষ করে তার দু হাতে পায়ে তারপর মাঝখানে বসে যাচ্ছে। যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হয়ে পড়ছে, আর কিছু অনুভূতি হচ্ছে না। সকালের রোদ আজ অনেকটাই ছড়িয়ে পড়েছে। ভালো লাগছে আজ দিনটা। পুরনো জমিদার বাড়ি থেকে বিশেষ ভালো রান্না করা খাবার বৃদ্ধ কালুপ্রসাদ দুজনের জন্য প্যাক করে দিয়েছে। কৌস্তব ও কৌশিক। রাত্রে ঘুম হয়নি তাদের হয়তো, যে কারণে দু চোখের ধারে কালো আস্তরণ পড়েছে তাদের। দু চোখ তাদের অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে। হ্যাঁ বাবু সোনারা, তোমরা আবার এসো এখানে। হ্যাঁ হ্যাঁ, পরের বার তোমাদের কচ্ছপের মাংস খাওয়াবো, ঠিক আছে? বৃদ্ধের কথায় কোনো উত্তর না দিয়ে শুধু মাথার ডান দিকে ঘোরালো একবার তারা। দেখে মনে হয় তাদের শরীরে কোনো তেজ উজ্জ্বলতা নেই। কিছু যদি পড়ে থাকে তা হলো হিমে বায়ুর মতো প্রাণহীন শীতলতা। সে বৃদ্ধ তাদের স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। খাবার ও কিছু আসবাবপত্র সে দুজনের বড় জুটের ব্যাগে বেঁধে দিয়েছে। বাবু সোনারা, তোমরা আবার এসো কিন্তু। হ্যাঁ। ট্রেনে উঠিয়ে দুজনের উদ্দেশ্যে সে কথাটা বলল। তার দু চোখে একটা হলদেটে আভা জ্বলে উঠল না? তবে স্পষ্ট দেখা গেল ট্রেনের গেটে দাঁড়িয়ে থাকা দুজনের চোখে আরো দীর্ঘ হলদে আভা। দুজনে এক অদ্ভুতভাবে মাথাটা নাড়ালো, ঠিক কোনো যেন অনুভূতি নেই তাতে। ট্রেন একটা ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো। স্টেশন ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে ট্রেন। কৌশিক ও কৌস্তব একইভাবে বসে আছে। সিটের নিচে রাখা আছে দুটো বড় জুটের ব্যাগ। ট্রেনটা একটু বেশি দুলছে আজ। সামনের সিটে বসে থাকা একটি লোক তাদের দিকে অনেকবার তাকিয়ে শেষমেশ তাদের উদ্দেশ্যে বলে উঠল, আগে আপনারা কোথায় যাচ্ছেন? প্রশ্ন শেষ করে তাদের উদ্দেশ্যে ঝালমুড়ির ঠোঙা এগিয়ে দিল সে আগন্তুক। পাকা চুলের ঢেউ জমেছে কপালের কাছে। একটা মোটা ফ্রেমের চশমা চেপে বসে আছে দু চোখের সামনে। খুব ধীরে মাথা নাড়িয়ে তারা না বাচক উত্তর দিল। আমরা আমরা ওই কুসুম গ্রামে যাচ্ছি। কৌশিকের অস্পষ্ট গলায় সে ব্যক্তি ভালো করে তাকালো তাদের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে তো আমি প্রায় যাই। হ্যাঁ, ওখানে আমার দেশের বাড়ি আছে। হ্যাঁ বুঝলেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা এই স্টেশন থেকে উঠলেন কেন? হ্যাঁ, মানে এইখানে তো থাকার মতো কোনো জায়গা নেই। হ্যাঁ, শুধু জঙ্গল আর জঙ্গল। কিছুক্ষণ চুপ থেকে কৌস্তব বলে উঠল, নিশিগ্রাম। কথাটা শেষ করা মাত্রই সে অচেনা ব্যক্তির হাত থেকে ঠোঙা যেন আতঙ্কের এক ধাক্কায় নিচে পড়ে গেল। সে বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। এই কি হচ্ছে? দুজনের সারা গায়ে অমন কালো কালো কিসের দাগ স্পষ্ট হয়ে উঠছে। ট্রেনটা অনেকটাই বেশি নড়ছে। এই কম্পার্টমেন্টে সে তিনজন ছাড়া আর কেউ নেই।
মানে মানে নিশি গ্রাম সে তো এক অচিন শক্তি যেন তার বাক শক্তি বারংবার রোধ করে চলেছে। হ্যাঁ, আমরা নিশিগ্রাম থেকেই আসছি। কৌস্তবের কথা শেষ হওয়ার পরেই মুহূর্তেই সিটের নিচ থেকে একটা ব্যাগ বের করে আনলো সে। সেটার মুখ খুলতেই সেখান দিয়ে বেরিয়ে এলো দাঁত বোনার মাকু। সেখানে কামড়ে বসে আছে অজস্র ধারালো সূঁচ, ঠিক পিশাচের মতন, যেটা ধীরে ধীরে নিজের শিকারের খোঁজে বেরিয়ে আসছে। ট্রেনটা বুঝি আর একটু হলেই রেল লাইন থেকে ছিটকে যাবে। দুজনের চোখ অনেকটাই হলদে হয়ে এসেছে, যেখানে মরা মাছের চোখের মতন ভেসে আছে দুটো ক্ষুদ্র লাল বিন্দু। ট্রেনটা নড়ছে, আরো নড়ছে। দূর থেকে ভেসে আসছে কয়েকটা বাঁশ একসাথে ঠোকাঠুকির শব্দ। নিবেদিত হল শঙ্কর চক্রবর্তী মহাশয়ের লেখা ভৌতিক গল্প নিশিরাতের তাঁত বোনা। কণ্ঠস্বর প্রদানকারী বাচিক শিল্পীরা হলেন রিতম, অলোকেন্দু, শুভাশিস এবং গৌতম। পোস্টার তন্ময়, আবহ সঙ্গীত স্বপ্নীল। সমগ্র ব্যবস্থাপনা পরিচালনা অনির্বাণ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাহেশ্বরী প্রোডাকশনসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।